list of heading, then sentence ending, name list matching, তারপর হচ্ছে sentence ending। এই ফাইভ টাইপসের যে কোয়েশ্চেন, এগুলাকে আমরা ম্যাচিং টাইপের কোয়েশ্চেন মেন করি। তো এই সবগুলা ম্যাচিং টাইপের কোয়েশ্চেন সলভিং এর জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা জরুরি, এটা হচ্ছে কিভাবে একটা বড় প্যারাগ্রাফ থেকে সাপোর্টিং ডিটেইলসটাকে এলিমিনেট করা যায় এবং খুবই ইজিলি। আর দেখেন একটা প্যারাগ্রাফ কত বড় থাকে, আর আপনারা তো অবশ্যই জানেন যে একটা প্যারাগ্রাফের মেইন কন্ট্রোলিং আইডিয়া থাকে একটাই। সেই কন্ট্রোলিং আইডিয়াস এর উপরে ডিপেন্ড করে অনেক সাপোর্টিং ডিটেইল থাকে একটা প্যারাগ্রাফে। তো আমরা যদি সাপোর্টিং ডিটেইলটাকে ইজিলি এলিমিনেট করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে মেইন থিমটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এবং তার সাথে আমাদের স্টেটমেন্টটা ম্যাচ করতে পারবো। আপনারা তো জানেন যে ম্যাচিং টাইপস এর কোয়েশ্চেন যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আসলে কিওয়ার্ড হুবহু থাকে না প্যারাগ্রাফের মধ্যে। সেই স্টেটমেন্টের এসেন্সটা থাকে, মেইন থিমটা হয়তোবা একটু প্যারাফ্রেজিং করা থাকে, ডিরেক্টলি কোনো কিওয়ার্ড কিন্তু পাওয়া যায় না। সো এই যে এসেন্সটা থাকে অথবা থিমটা যে একটু প্যারাফ্রেজ করা থাকে, এটা খুঁজে বের করতে হলে অবশ্যই আমাদেরকে সাপোর্টিং ডিটেইলটাকে আগে বাদ দেওয়া লাগবে। তো গত ক্লাসে আসলে আমি সাপোর্টিং ডিটেইল কিভাবে এলিমিনেট করতে হয় একটা প্যারাগ্রাফ থেকে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার ক্লাসের স্টার্টিং এ একটু বলবো, তারপর আমরা হেডিং ম্যাচিং এর ক্লাসটা করব। হেডিং ম্যাচিং হোক বা নেম লিস্ট ম্যাচিং হোক, যে কোনো একটা ক্লাস আজকে আমরা করব। তো আইডিয়া সেপারেশনের ক্ষেত্রে সাপোর্টিং ডিটেইলটাকে আপনি যখন এলিমিনেট করতে যাবেন, আপনি একটু দেখবেন যে সকল সেন্টেন্স ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, যেমন হুইচ, ওয়্যার, হাউ, হোয়াই, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে শুরু হয়েছে, লাইক অলদো, দো, ইফ, ইভেন দো, সিন্স। মানে এক কথায় ডব্লিউএইচ ওয়ার্ড এবং সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হওয়া যে সকল সেন্টেন্স থাকে, সেই সকল সেন্টেন্স হচ্ছে সাপোর্টিং ডিটেইল। তো সেই সকল সেন্টেন্সকে আমরা কি করব? এলিমিনেট করব। এখন সামটাইম কি হয়, সেন্টেন্স স্টার্টিং এর একদম শুরু থেকে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বা সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে পারে, অথবা একটা সেন্টেন্সের কমা দেওয়ার পরে আবার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা সাবঅর্ডিনেট দিয়ে সেন্টেন্সটা শুরু হতে পারে। সেক্ষেত্রে এই যে কমা দেওয়ার পরে সেকেন্ড যে সেন্টেন্সটা সাবঅর্ডিনেট অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, ওই সেন্টেন্সটাকে আপনি এলিমিনেট করবেন, তার আগের সেন্টেন্সটাকে কিন্তু এলিমিনেট করবেন না। তো যে সকল ক্ষেত্রে মাঝখান থেকে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা সাবঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে, সেই অংশটাকে আপনি বাদ দিবেন, এর আগের অংশটাকে কিন্তু বাদ দিবেন না। সেকেন্ড বিষয়টা হচ্ছে, এখন আপনাদের অনেকেই আছেন যারা সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো চিনেন না, ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো সেগুলো চিনেন না। আসলে এই সাবঅর্ডিনেট কনজাংশন আমি শেখায় দেওয়াটাও আমার কাছেই খারাপ লাগে। আমি বেসিক, আপনারা তো সবাই আমার কাছে বেসিকে ক্লাস করেছে, তখন আমি সাবঅর্ডিনেট কনজাংশন শিখেছি, কোনগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে এবং ইউজারটা কি, এবং হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা। এরপরও যদি আপনাদের মেমোরাইজ না থাকে, তাহলে আপনারা চ্যাটজিপিটি এর হেল্প নিয়ে সাবঅর্ডিনেট কনজাংশনস এবং ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এগুলো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে, অনেক সেন্টেন্স আপনারা রিডিং এর প্যাসেজে দেখছেন যে কমা দিয়ে দিয়ে এরকম বড় লাইন দেওয়া থাকে। তো এই যে কমা দিয়ে বড় লাইন থাকে, সেক্ষেত্রে ফার্স্ট কমার আগে যে স্টেটমেন্টটা থাকে ওখানে হচ্ছে মেইন আইডিয়া থাকতে পারে, আর বাকি যে কমা দিয়ে দিয়ে যে অংশটা, ওইগুলো আসলে সাপোর্টিং ডিটেইল। তো এগুলাকে আমরা কি করব? আমরা এগুলাকে বাদ দিব। থার্ড যে বিষয়টা, ফর এক্সাম্পল, লাইক, তারপর হচ্ছে ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, এরকম দিয়ে যে এক্সাম্পল গুলা থাকে, সেই এক্সাম্পল গুলো আসলে সাপোর্টিং ডিটেইল থাকে, সেগুলাকে আমরা বাদ দিব। কিন্তু যদি আপনার স্টেটমেন্ট, মানে ধরেন ইনফরমেশন ম্যাচিং এর লাইনের শুরু, মানে শুরুতেই অনেক সময় থাকে যে ফর এক্সাম্পল, তো যদি স্টেটমেন্টের মধ্যে এক্সাম্পল মিন করা থাকে, তাহলে আপনি প্যারাগ্রাফের এক্সাম্পল অংশটা কিন্তু
মধ্যে যদি কোনো এক্সাম্পলের মেনশন না থাকে, আই মিন টু সে কোয়েশ্চেনের মধ্যে যদি এক্সাম্পলের মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফের এক্সাম্পল অংশটাকে টোটালি। থার্ড যে বিষয়টা হচ্ছে কোনো মানুষের নাম, জায়গার নাম, মানুষের জীবন বৃত্তান্ত, কাহিনী, সাল, সংখ্যা, এগুলা হচ্ছে সব সাপোর্টিং ডিটেইল ফর ম্যাচিং টাইপস কোয়েশ্চেন। আমি কিন্তু মেনশন করতেছি, এগুলো আবার আপনি গ্যাপ ফিলের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না বা ট্রু ফলসের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না। এগুলা খালি আপনি এলিমিনেট করবেন ম্যাচিং টাইপস কোয়েশ্চেনের জন্য। মানুষের নাম, জায়গার নাম, সাল, মানুষের জীবনের কাহিনী, কোন জায়গা থেকে পড়াশোনা করছে, কি ডিগ্রি নিয়ে পড়ছে, এগুলো হচ্ছে সব সাপোর্টিং ডিটেলস। তো এগুলাকে হচ্ছে আপনি বাদ দিয়ে দিবেন। এই স্পেসিফিক বিষয়গুলো যদি বাদ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্ধেক কাজ শেষ। আমি কতদিন একটু এলোমেলো এলোমেলো করে লিখেছিলাম, তবু এখান থেকে একটু দেখেন। যেই সকল সেন্টেন্সের আগে হচ্ছে অলসো, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন, এডিশনালি, মোরএভার, ফার্দারমোর, এই টাইপের লিঙ্কার্স থাকে, সেই সকল সেন্টেন্সও কিন্তু সাপোর্টিং আইডিয়াস মিন করে। তো আপনারা যখন দেখবেন অলসো, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন, এডিশনালি, মোরওভার, ফার্দারমোর বা এই টাইপস এর আরো অনেক ওয়ার্ডস আছে, লিঙ্কার্স আছে, সেগুলোকে আপনি এলিমিনেট করবেন বা বাদ দিয়ে দিবেন, কারণ সেখানে মেইন আইডিয়া থাকবে না। তো আমি এটা এখানেও লিখে দিই, অলসো, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, মোরওভার, হাউএভার, ঠিক আছে? এই টাইপের হচ্ছে ফার্দারমোর, এই টাইপস এর যত লিঙ্কার্স আছে যেগুলো এডিশনালি মিন করে বা এছাড়াও এই টাইপস এর মিনিং মিন করে, সেই লিঙ্কার্স গুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স স্টার্ট হবে, ওই সেন্টেন্স গুলোর মধ্যে সাপোর্টিং ডিটেইল থাকে, তো সেগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন, সেখানে সাপোর্টিং আইডিয়াসটাই থাকে। এখন তো এতক্ষণ বললাম যে কোন কোন জায়গায় আসলে মেইন আইডিয়া থাকে না, সাপোর্টিং ডিটেইল থাকে। এখন আসি কোন জায়গার মধ্যে মেইন আইডিয়া গুলো থাকে। বেসিক্যালি বাটের পরে মেইন আইডিয়া থাকে, দ্যাটের পরে মেইন আইডিয়া থাকে, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পরে মেইন আইডিয়াটা থাকে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা হেডিং ম্যাচিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ইনফরমেশন ম্যাচিং বলেন, এমসিকিউ বলেন, সেন্টেন্স এন্ডিং বলেন, এই অ্যাডজেক্টিভ বিষয়টা আসলেই অনেক ইম্পর্টেন্ট। যদিও স্টেটমেন্টে যে অ্যাডজেক্টিভ থাকে এবং আমরা প্যারাগ্রাফে যে অ্যাডজেক্টিভটা খুঁজে পাই, ওইটা সমার্থক শব্দে থাকে, মানে হুবহু থাকে না, সমার্থক শব্দ দিয়ে থাকে। যেমন স্টেটমেন্টে ধরেন আপনি কোনো একটা অ্যাডজেক্টিভ পাইছেন, ওইটা প্যারাগ্রাফে শিওর ওইটার সমার্থক শব্দ থাকবে, এটা ডিরেক্টলি থাকবে না। বাট অ্যাডজেক্টিভ এর মিনিং ম্যাচ করে অনেকগুলো হেডিংস এর অ্যান্সার ইজিলি ম্যাচ করা যায়, এবং সামটাইম আপু আমি অ্যাডভার্বও আপু হচ্ছে খুব আমি হেল্প করে। সলভ আপু আমি আমি আজকেও সলভ করতে গিয়ে দেখছি একটা অ্যাডজেক্টিভ একটা পুরোটা লাইনের অর্থ বহন করে নে। এক্স্যাক্টলি। জি। এখন কথা হচ্ছে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া লাগবে। এখন কোন জায়গার অ্যাডজেক্টিভ, ধরেন আপনি সাপোর্টিং ডিটেইল হিসেবে যে অংশটুকুকে বাদ দিয়েছেন, মানে এলিমিনেট করেছেন, এলিমিনেট কিভাবে করবেন? একটা প্যারাগ্রাফে যে লাইনগুলো আপনার কাছে মনে হবে যে সাপোর্টিং আইডিয়া, ওইটা আপনি এক টান দিয়ে বাদ দিয়ে দেবেন। এখন আপনি যে সেই লাইনটাকে বাদ দিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু সেই লাইনে যদি কোনো অ্যাডজেক্টিভ আপনার চোখে পড়ে, ওইটাকে কিন্তু আপনি ঠিকই মার্ক করবেন। আমাদের পুরো লাইনটা দরকার নাই, কিন্তু যদি সেই লাইনে কোনো অ্যাডজেক্টিভ থাকে, ওইটাকে কিন্তু আমাদের দরকার। তো কোনো প্যারাগ্রাফে যদি এরকম সাপোর্টিং ডিটেইলের মধ্যে অ্যাডজেক্টিভ থাকুক অথবা মেইন আইডিয়াস এর মধ্যে অ্যাডজেক্টিভ থাকুক, অ্যাডজেক্টিভ থাকলে ওইটাকে বেশি গুরুত্ব দিবেন। তো অ্যান্সার থাকে বেসিক্যালি ভার্ব, দ্যাট, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যেই। সেকেন্ড যে বিষয়টা, এটা হচ্ছে কিছু লিঙ্কার্স আছে যেগুলোর পরে অ্যান্সার থাকতে পারে। যেমন হচ্ছে হোয়াট এভার। হোয়াট এভার কি মিন করে? ফাইনালি মিন করে। তারপর হচ্ছে ফাইনালি, লাস্টলি,
ঠিক আছে? তারপর হচ্ছে সো, এগুলোর পরে অ্যান্সার থাকে। এবং সামটাইম যদি আপনার স্টেটমেন্টে এক্সাম্পল চায়, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে মানে কোয়েশ্চেনের মধ্যে ফর এক্সাম্পল থাকলে ওইটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে লাইক দিয়ে, অথবা প্যারাগ্রাফের মধ্যে থাকবে সাচ এস দিয়ে। ঠিক আছে? তো এইভাবে এই সকল কিছুর শেষে আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাইতে পারেন বেশিরভাগ সময়। এখন একটা বিষয় দেখেন, একটা প্যারাগ্রাফে আপনারা কি করতেছেন? কিছু জায়গা বাদ দিয়ে দিচ্ছেন, মানে এলিমিনেট করতেছেন। এলিমিনেট করার পরে আপনাদের অবশিষ্ট যেই অংশটুকু থাকবে সেখান থেকে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া স্পেসিফিক কিছু বিষয় আপনারা জেনে নিলেন, যেগুলার সাথে সাথেই আপনার অ্যান্সারটা থাকতে পারে, যেমন ভার্ব, দ্যাট, মূল ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এছাড়া কিছু লিঙ্কার্স, হোয়াট এভার, ফাইনালি, লাস্টলি, সো, লাইক, সাসেস, এটসেট্রা। তো এই বিষয়গুলো যে আপনাদেরকে কত হেল্প করবে যদি ভালোভাবে মাথায় ঢোকাতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক হেল্প হবে। আর এই আইডিয়া সেপারেশনের এই কাজগুলো আপনাকে এমসিকিউ সলভ করতে হেল্প করবে। এগুলো আপনাকে নেম লিস্ট ম্যাচিং সলভ করতেও হেল্প করবে। এগুলো আপনাকে সব টাইপের ম্যাচিং টাইপের কোয়েশ্চেন সলভ করতে হেল্প করবে। এখন আসি একটা, কি কথা বলা এটাকে, মানে একটা কমন অ্যাসাম্পশন বলতে পারেন। যে কমন অ্যাসাম্পশনটা কি? কারণ কমন অ্যাসাম্পশনটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টস অথবা বেশিরভাগ আমাদের ট্রেনাররা সাজেস্ট করে যে আমরা যখন হেডিং ম্যাচিং সলভ করি বা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করি, বেশিরভাগ সময় প্যারাগ্রাফের ফার্স্ট টু লাইন এবং লাস্ট টু লাইনের মধ্যে অ্যান্সার থাকে। এক্স্যাক্টলি, এটা স্লাইটলি ট্রু, কিন্তু সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার যে আপনি ফার্স্ট এবং লাস্ট লাইনে পেয়ে যাবেন এটা কিন্তু না। যদি আপনার হাতে ৪টা কোয়েশ্চেন থাকে, আপনি হয়তোবা ২-১টা কোয়েশ্চেনের অ্যান্সার অথবা ২টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি হয়তোবা ফার্স্ট এবং লাস্ট লাইনে পেয়ে যাবেন। ফার্স্ট এবং লাস্ট লাইন বলতে কি ফার্স্ট টু লাইন এন্ড লাস্ট টু লাইনের মধ্যে পেয়ে যাইতে পারেন। বাট বাকিগুলো কিন্তু আপনাকে আইডিয়া সেপারেশন করার মাধ্যমেই সলভ করতে হবে। আরেকটা বিষয়, আহ অনেক সময় দেখবেন প্যারাগ্রাফের ২টা সেকশন থাকে। যেমন ধরেন এ একটা প্যারাগ্রাফ, এ প্যারাগ্রাফের সেকশন হচ্ছে ২টা। এরকম ডাবল সেকশনের যে প্যারাগ্রাফ গুলো হয়, ডাবল সেকশনের প্যারাগ্রাফ গুলোর মধ্যে আমি প্রায়শই দেখেছি যে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে আমাদের অ্যান্সারটা থাকে, ফার্স্ট প্যারাগ্রাফ মানে ফার্স্ট সেকশনের মধ্যে অ্যান্সারটা খুব রেয়ার থাকে। ডাবল সেকশনের প্যারাগ্রাফ থাকলে সেকেন্ড সেকশনে অ্যান্সারটা বেশি থাকে। সামটাইমস ফার্স্ট সেকশনে থাকে, কিন্তু আমি দেখছি যে বেশিরভাগ সময় সেকেন্ড সেকশনে অ্যান্সারটা থাকে। এটা একটা মানে মেজর ইস্যু। এছাড়াও আরেকটা ট্রিক্স হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম ডাবল স্টার দিয়ে হাইলাইট করা কোনো কিছু থাকে, ধরেন এক্স ওয়াই জেড কোনো কিছু থাকে, তাহলে যে ডাবল স্টার করা যে অংশটা এর আশেপাশে আপনার অ্যান্সারটা থাকতে পারে। প্যারাগ্রাফের মধ্যে ডাবল স্টার দিয়ে কোনো কিছু থাকলে হাইলাইট করা, সেক্ষেত্রে ওই লাইনের আশেপাশেই কিন্তু অ্যান্সার থাকে এবং ওই লাইনের মধ্যেই কিন্তু থাকতে পারে। আর একটা পাঞ্চুয়েশনের ট্রিক্স আছে, যেটা হচ্ছে সেমিকোলন এন্ড কোলন, সেমিকোলন, কোলন, হাইফেন, ইনভার্টেড কমা, এগুলোর আশেপাশে অ্যান্সার থাকে। আর বেশিরভাগ সময় থাকে এই জিনিসটার আশেপাশে অ্যান্সার। এটার নাম কি? এটার নাম হচ্ছে কোলন। তো কোলনের আশেপাশে অ্যান্সার অনেক বেশি থাকে, হাইফেনের আশেপাশে খুব কম থাকে। আপু আপু তো আসলে যদি একটা কোলন বিষয়, থাকে, আপু একটা বিষয় জানার ছিল, ওই কোলনের যে পূর্বে যে লাইনটা থাকে ওটাই মেবি টপিক সেন্টেন্স থাকে, কোলনের তাই না? পরে কোলনের পরে যেইটা থাকে ওইটা হচ্ছে আপনার মেইন টপিক সেন্টেন্স। কোলনের আগে যা থাকে ওইটা না। আগে পরে আ- দুইটাই তো আপনি পড়বেন, কিন্তু কোলনের পরে যে অংশটা থাকবে ওইটাই তো আপনাকে ইম্পর্টেন্ট করে মিন করতেছে, যার কারণেই তো আপনার এই পাংচুয়েশনটা ইউজ করা। ওকে এই যে আপু, ওকে। এটা দ্বারা এই পাংচুয়েশন মার্ক দ্বারা ইম্পর্টেন্ট কোনো কিছু মিন করে। যদি এই পাংচুয়েশন মার্কটাকে দেখেন তাহলে আপনারা ধরে নেবেন এখানে অ্যান্সারটা থাকতে পারে। ওকে এই হচ্ছে আসলে অ্যান্সার কোথায় থাকতে পারে না পারে তার যাবতীয় কিছু। আরেকটা বিষয়,
যেইটা আপনারা অনেক বেশি ভুল করেন। আমি আসলে স্ক্রিনে লিখতেছি, অত গুছিয়ে লিখতেছি না। জানি না আপনাদের মাথায় ঢুকতেছে কিনা। মাথায় না ঢুকলে অবশ্যই আমাকে বলবেন। একবার না বুঝলে অনেকবার, যতবার না বুঝেন আমাকে বলবেন। আরেকটা বিষয়, যেইটা আপনারা ভুল করেন অনেক বেশি, এটা হচ্ছে, ধরেন কোয়েশ্চেনের মধ্যে আছে কি একটা ওয়ার্ড, ধরেন প্রবলেম সলিউশন। এখন কোন একটা প্যারাগ্রাফে গিয়ে আপনারা হুবহু প্রবলেম সলিউশন এই ওয়ার্ডটা কি পাইছেন? ধরেন প্যারাগ্রাফ ম্যাচিং এ এটা হচ্ছে ১ নাম্বার একটা কোয়েশ্চেন, হ্যাঁ? প্রবলেম সলিউশন, এটা আপনি কিওয়ার্ড নিয়েছেন। এখন ধরেন আপনি নাম্বার প্যারাগ্রাফে গিয়ে কি করছেন? এই প্রবলেম সলিউশন এই কথাটাকে হুবহু পেয়ে গেছেন। তার মানে আপনারা খুব খুশি হয়ে যান যে হুবহু পেয়ে গেছি। তার মানে ১ নম্বরের অ্যান্সার তো হবে। আসলে এটা কখনোই হয় না। হুবহু পেয়ে গেলে ম্যাচিং টাইপ কোয়েশ্চেন এ কখনোই অ্যান্সার হয় না। এটা হচ্ছে একটা ট্র্যাপ। এটা মনে রাখবেন। হুবহু যদি পেয়ে যান কখনো, সেটা কখনো অ্যান্সার হবে না। আপু টু আমি মাচ আমি রেয়ার। আগে আমি আগে ওইটা করতাম, হুবহু দিতাম আনসার, বাট হইতো না। পরে ওইটা নিয়ে চিন্তা করছি, করে ওই যে প্রবলেম যদি অপশনে থাকে তাইলে ওইখানে গিয়া প্রবলেম গুলা, যেগুলা প্রবলেম আছে, প্রবলেম অনেকগুলা তো প্রবলেম থাকে। প্যারাফ্রেজড করা থাকে, প্যারাফ্রেজড হ্যাঁ, করা থাকে। হ্যাঁ, ওই কথাটা আমি ক্লাসের স্টার্টিং এ বলেছি যে ম্যাচিং টাইপের হ্যাঁ, কোয়েশ্চেনে কিওয়ার্ডস আপনি হুবহু পাওয়ার আশা করবেন না। কারণ ওই থিমটা বা ওই এসেন্সটাকে ব্যাখ্যা করা থাকে প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ আপু, হ্যাঁ। আর আমার রিডিং বাই সাদিয়া নিশা যে ইয়াটা আছে, শীটটা আছে, রিডিং বাই সাদিয়া নিশা শীটটা আমি দেখি আমার এখানে সেভ করা আছে কিনা। এই যে রিডিং বাই সাদিয়া নিশা, ওকে। তো এটার মধ্যে আপনার হচ্ছে হেডিং ম্যাচিং এর যে ট্রিক্স গুলো দেওয়া আছে বা ইনফরমেশন ম্যাচিং এর যে ট্রিক্স গুলো দেওয়া আছে এগুলো একটু দেখবেন। আপু এটা আমাকে কোয়েশ্চেনের দেওয়া হয় মধ্যে, নাই। আচ্ছা না দেওয়া হলে দেওয়া হবে, সমস্যা নাই। প্যারাগ্রাফের হ্যাঁ। মধ্যে কোন টাইপের ওয়ার্ডস থাকলে আপনি হচ্ছে এটা মানে কোয়েশ্চেনের মধ্যে কি রকম থাকবে এগুলো ব্যাখ্যা করা থাকবে। যেমন দেখেন, আপনার হয়তোবা কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে রাইজ, আপনি প্যারাগ্রাফের মধ্যে গিয়ে পাবেন ইনক্রিজ। আপনার কোয়েশ্চেনের মধ্যে আছে প্রবলেম, আপনি প্যারাগ্রাফে গিয়ে পাবেন হচ্ছে ডিফিকাল্টি। হ্যাঁ, ওই যে ঠিক আছে? ডিফিকাল্টি ওয়ার্ডটা পাওয়া যায়, ওই ডিফিকাল্টি ওয়ার্ডটা পাওয়া যায়। আবার ওই যে আপনি হুম, প্রবলেম নিয়ে আলোচনা করে ওইটা ধরা যায় যে প্রবলেম নিয়ে আলোচনা করছে, ওইটা আনসার দিয়ে প্রেডিক্ট করে হয়ে যায়। আবার সলিউশন বলছে কোয়েশনে, টপিকস অপশনে ওই প্যারাগ্রাফের প্যারাতেই সলিউশন নিয়ে কথা বলে, তো ওইটা আনসার দিলে দেখছি হয়ে যায়। হুম, হুম, হুম। তো আমার শীট গুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন। ঠিক আছে? এখানে আমি যেই কথাগুলা ক্লাসে বলেছি এগুলা ছাড়াও আরো অনেক কিছু লেখা আছে। এগুলো একটু রিডিং পড়বেন। তো তারপর এগুলা তো দেখেন, দেখছি, এগুলা তো দেখছি অনেক ইম্পর্টেন্ট বিষয়, বাট আমাকে কিছুই দেওয়া হয় নাই। আমাকে জাস্ট ওই অ্যাডজেক্টিভ এর ওয়ার্ড গুলাই দিছেন। আচ্ছা আমি হচ্ছে এগুলা তাহলে আপনাকে সেন্ড করে দিব। তারপরে দেখেন, এই যে মানে কোয়েশ্চেনের মধ্যে প্রবলেম থাকলে আপনি প্যারাগ্রাফের মধ্যে এটা রিস্ক, ইস্যুস, অবস্টেকেল এটা দিয়ে হচ্ছে খুঁজে পাইতে পারেন। অথবা মানে কোয়েশ্চেনের মধ্যে যদি চ্যালেঞ্জের কথা বলে, প্রবলেমের কথা বলে তাহলেও কিন্তু সেম রিস্ক, ইস্যুস, অবস্টেকেল এগুলা দিয়ে আপনি প্যারাগ্রাফের মধ্যে পাইতে পারেন। এই ওয়ার্ডস গুলা খুবই ইউজ হয় রিডিং এর প্যারাগ্রাফের মধ্যে। তারপর হচ্ছে সলিউশন, সলিউশনের সিনোনিম, মেথড, স্ট্র্যাটেজি, মেজার এগুলো হয়তো আপনি খুঁজে পাইতে পারেন, অ্যাপ্রোচেস। সো ওই যে এইগুলো অ্যাপ্রোচেস দিয়ে একটু অনেক সময় দেখবেন। পাওয়া যায়। অ্যাপ্রোচ দিয়ে অনেক সময় পাওয়া যায়। তারপর সিমিলার, তো এগুলো হচ্ছে দেখবেন। এছাড়া তো আরো অনেক ট্রিক্স তো আছেই। আর অনেক সময় কি হয় আরেকটা বিষয় যেটা, আচ্ছা আমি ট্রিক্স এই যে শীটটা এটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিব। আরেকটা বিষয় এরকম হয় না সামটাইম যে আপনাদের কাছে একটা কোয়েশ্চেনের সাথে ২ টা প্যারাগ্রাফ মিলে, এমনটা ফিল হয় না? জি আপু। হুম। ধরেন একটা কোয়েশ্চেন, ধরেন কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 1। এখন এই কোয়েশ্চেনের যে কিওয়ার্ডস গুলো আপনি নিয়েছেন, সেই কিওয়ার্ডস গুলো আপনার কাছে হয়তোবা ফিল হচ্ছে যে বি নাম্বার প্যারাগ্রাফেও আছে এবং সি নাম্বার প্যারাগ্রাফেও আছে। এরকমটা অনেক সময় মানে ফিল হয়। এখন আপনারা এক্ষেত্রে যে ভুলটা করেন এটা হচ্ছে কিওয়ার্ড ধরা নিয়ে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটাই হচ্ছে আপনার মেইন জিনিস। আপনি একটা স্টেটমেন্ট থেকে কি ওয়ার্ডকে কিওয়ার্ড হিসেবে বাছাই করতে পারেন।
যেহেতু স্টেটমেন্ট ম্যাচিং মানে ইনফরমেশন ম্যাচিং অথবা হেডিং এ হচ্ছে মোটামুটি একটা লম্বা একটা লাইন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট কিন্তু না, সাবজেক্ট, মূল ভার্ব এবং যদি অ্যাডজেক্টিভ থাকে ওইটাকে আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন। এছাড়া আর কোনো কিছুকে আপনার কিওয়ার্ড হিসেবে ধরাই যাবে না। তারপর বাই দিয়ে যা থাকে এগুলাকে তো কিওয়ার্ড হিসেবে ধরাই যাবে না। সাবজেক্ট, মূল ভার্ব, অ্যাডজেক্টিভ। এখন আপনি একটু চেক করবেন যে প্যারাগ্রাফ বি তে আপনি আপনার সাবজেক্ট, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকলে এই তিনটাকে আপনি খুঁজে পাইছেন কিনা। যদি আপনি দেখেন যে আপনি সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ কে পাইছেন, ভার্বটা মিসিং, তাহলে তো বি আপনার অ্যান্সার হবে না। অবশ্যই কোনো না কোনো একটা জিনিস মিসিং থাকবেই, যে এই প্যারাগ্রাফটা আপনার অ্যান্সার না। ঠিক আছে? তো এভাবে করে আপনি ম্যাচ করবেন। অনেকে কি করে অবজেক্ট দিয়ে ম্যাচ করে ফেলে, কিন্তু অবজেক্ট দিয়ে কখনো মিলাইতে যাবেন না। আপনার মেইন বিষয় হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। আর অ্যাডজেক্টিভ এর কথা আমি কি কারণে বললাম, কারণ কোনো কোনো কোয়েশ্চেনে অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে তো আপনি প্যারাগ্রাফের মধ্যে অ্যাডজেক্টিভকেও ফোকাস দেওয়া লাগবে। আর কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেনের মধ্যে অ্যাডজেক্টিভ না থাকলে তো আর আপনি প্যারাগ্রাফের মধ্যে অ্যাডজেক্টিভ কি কারণে খুঁজে যাবেন। যাই হোক, তো যেই দুইটা প্যারাগ্রাফ এরকম কনফিউজিং মনে হবে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি এই তিনটা জিনিস যেগুলো আপনি কিওয়ার্ড নিয়েছেন, সাবজেক্ট, মূল ভার্ব আর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, আপনি চেক করবেন যে তিনটাই কোন প্যারাগ্রাফের মধ্যে আপনি পাচ্ছেন, এন্ড শিওর হবেন। এটা হচ্ছে কথা যেটা আপনারা বেশি ভুল করেন। এই বিষয়গুলাই ধরে ধরে একটু শেখানোর ট্রাই করলাম। তো গতদিন আসলে আমি ইনফরমেশন ম্যাচিং এর ক্লাস নিয়েছিলাম এবং আজকে বলেছিলাম যে আমি হেডিং ম্যাচিংটা সলভ করাবো বলতে কি আমি তো সব নিয়ম আপনাদের সাথে শেয়ারই করলাম, শিখাইলাম। এখন আমি ক্যামব্রিজ 16 থেকে একটা হেডিং ম্যাচিং আপনাদেরকে বের করে দিই। 16 থেকে দিব নাকি 16 তো মেবি অনেকেই করেছেন এর আগে। আচ্ছা, আমরা আমরা 16 থেকে না করি, 17 থেকে করি। আচ্ছা, রিডিং এর কিন্তু নভেম্বর এন্ড ডিসেম্বরের মধ্যে যারা এক্সাম দিবেন এদের জন্য প্রেডিকশন মেক করা হয়েছে। দুইটা প্রেডিকশনের পিডিএফ আমি মেক করেছি। তো আপনারা যেহেতু মাত্র রিডিং এর ক্লাসগুলো করছেন, ক্লাসগুলা যখন শেষের দিকে যাবে তখন আমি রিডিং এর প্রেডিকশনের কোয়েশ্চেন গুলো দিয়ে দিব যদি আপনার নভেম্বর এন্ড ডিসেম্বরের মধ্যে এক্সাম দেন। এছাড়া আমি আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো। ঠিক আছে? তো রিডিং এর ক্লাসগুলো যখন শেষের দিকে যাবে তখন আমি আসলে এগুলো শেয়ার করব। 17 কি হেডিং ম্যাচিং আছে আমি তো ভুলে গেছি। উম 17 মেবি হেডিং ম্যাচিং নাই। আপু, ট্রু ফলস নট গিভেনটা একদিন করাই দিন। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন এর ক্লাসটা আগামীকাল নিব, যেহেতু হেডিংটাও শেষ, ইনফরমেশন ম্যাচিংটাও শেষ। আচ্ছা, 17 আমি হেডিং পাচ্ছি না, 16 থেকে সলভ করেন, 16 এই বের করেন, 16 আপু, থেকে আমি সলভ করেন। রিডিং দিলে এখন শুধু 24টা হয় আর কি, 24টার উপর আর উঠতে পারতেছি না। 24টা হলে হবে না, 24টা থেকে বেশি উঠতে হবে। আর আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে হচ্ছে যেই দিন যেই টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন ওই দিন খালি ওই টাইপের কোয়েশ্চেনের উপরে ফোকাস দিবেন। যেমন আপনি আজকে গ্যাপ ফিল নিয়ে বসছেন, আজকে আপনি সারা দিন যতক্ষণ না আপনার অ্যাকুরেসি আসতেছে আপনি ট্রিক্স, তারপর হচ্ছে নিয়ম যত কিছু আছে সবকিছু দিয়ে আপনি অ্যাকুরেসি নিয়ে আসা ট্রাই করবেন গ্যাপ ফিলে। যে যখন আপনি ট্রু ফলস করবেন ওই দিন খালি ট্রু ফলসই করবেন। কিন্তু আপনারা কি করেন একই দিনে সব টাইপের কোয়েশ্চেন নিয়ে মানে আপনারা হচ্ছে প্রেশার নিয়ে যান। এটা এভাবে করলে জীবনে একুরেসি আসবে না। একটা একটা করে একুরেসি আনতে হবে। ফার্স্টে ট্রু ফলস, তারপরে গ্যাপ ফিল, তারপরে এই যে আজকে 2 ডেজ থেকে আমরা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর ক্লাস করলাম, হেডিংস এর ক্লাস করলাম। তো এগুলো ধাপে ধাপে একুরেসি নিয়ে নিয়ে আসতে হবে।
এখন আপনি সব টাইপের কোয়েশ্চেন একদিনে নিয়ে একদিনেই হচ্ছে প্রো হতে চাইলে তাহলে কিন্তু সমস্যা। সো একটা একটা করে অ্যাকুরেসি নিয়ে আসা ট্রাই করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ 16 এর পেজ নাম্বার 20 আপনারা একটু বের করেন। এখানে দেখতে পাচ্ছেন হেডিংস আছে। এখন দেখেন আমাদের প্যারাগ্রাফ কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। কিন্তু এখানে আমাদের স্টেটমেন্ট অনেক বেশি। অলমোস্ট ৯ টা। তো এই যে ৯ টা মানে হেডিংস দেওয়া আছে কিন্তু আমাদের প্যারাগ্রাফ হচ্ছে ৭ টা। তার মানে ২ টা হেডিংস এক্সট্রা দেওয়া আছে। কি কারণে দেওয়া আছে? আমাদেরকে কনফিউজড করে ফেলার জন্য। এটা আসলে একটা ট্র্যাপ। এভাবে দেওয়া থাকে ২ টা ৩ টা অতিরিক্ত দেওয়া থাকে। সো নার্ভাস হওয়ার কোনো কিছুই নাই। আপনাকে ১ম যে কাজটা করতে হবে, ১ম কাজটা হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে মেইন আইডিয়া সেপারেশন করতে হবে, যেভাবে আমি করছি। ওকে। সো ১ নাম্বার হেডিংসটা কি? দ্য এরিয়াস পিরামিড ইটসেলফ। এটা হচ্ছে মেইন থিম। ২ নাম্বার হচ্ছে ডিফিকাল্ট একটা ওয়ার্ক। ৩ নাম্বার হচ্ছে একিং, যে হচ্ছে সেভ করছে তার পিপলকে। ৪ নাম্বার হচ্ছে সিঙ্গেল সার্টেনটি, হয়তোবা একটা সিঙ্গেল, যেহেতু এটা পিরামিড নিয়ে একটা প্যারাগ্রাফ, মানে একটা ফুল প্যাসেজটাই হচ্ছে পিরামিড নিয়ে। সে সিঙ্গেল সার্টেনটি মানে হয়তোবা একটা স্পেসিফিক কোনো পিরামিডের ব্যাখ্যা থাকবে, হাইলাইট করা থাকবে কোনো প্যারাগ্রাফে একটা সিঙ্গেল অথবা একটা স্পেসিফিক পিরামিডের কথা। ৫ নাম্বার হচ্ছে এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস। কোন একটা প্যারাগ্রাফে হয়তোবা অনেকগুলো এরিয়াস এর কথা মানে ব্যাখ্যা করা থাকবে, এক্সটার্নাল বিল্ডিংস এর কথা ব্যাখ্যা করা থাকবে। ৬ নাম্বার হচ্ছে একটা পিরামিডের ডিজাইন, যেটা হচ্ছে অন্যরা কি করছে? ফলো করেছে। এখানে আছে কি? কপি, কিন্তু প্যারাগ্রাফে কিন্তু এভাবে থাকবে না। প্যারাগ্রাফে হয়তোবা এটা সমার্থক শব্দ ফলো এরকম টাইপের থাকবে। ৬ নাম্বার হচ্ছে চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরিয়াল স্ট্রাকচার। সো বিউরিয়াল স্ট্রাকচার মানে কবরস্থানের যে স্ট্রাকচার ওইটা চেঞ্জ, মানে ডিজাইনটা চেঞ্জিং এর বিষয়ে হয়তোবা একটা আইডিয়া শেয়ার করা হয়েছে কোনো প্যারাগ্রাফে। তারপর ৮ নাম্বারটা হচ্ছে একটা ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স। কোন একটা প্যারাগ্রাফে হয়তোবা ইনক্রেডিবল কোন একটা এক্সপেরিয়েন্স এর কথা বলা থাকবে। সো ইনক্রেডিবল এটা কি? এটা অ্যাডজেক্টিভ। সো এটার সমার্থক শব্দ খুঁজবেন কোন প্যারাগ্রাফে আছে, দেখবেন হুবহু মিলে যাবে। তারপরটা হচ্ছে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। তো কোন প্যারাগ্রাফে হয়তোবা কোন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন এর অ্যান্সার দেওয়া থাকবে। এখন আপনাদের যে কাজ, প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ এ তে যাবেন। যেহেতু প্রথমে আমাদের প্যারাগ্রাফ এ টা রিডিং করে আসতে হবে, এসে মিলাইতে হবে যে কোন হেডিংস এর সাথে মিলে। এবং মিলানোর সময় আপনারা যে কাজটা করতে হবে, আমরা যতটুকু কিওয়ার্ডস নিয়েছি, আমরা মানে আপনারা হচ্ছে অতটুকুর সাথেই ম্যাচ করবেন। যে অংশটা আমরা কিওয়ার্ডস নেই নাই, ওই বাকি অংশটুকুর সাথে কিন্তু মেলানো যাবে না। যতটুকু আন্ডারলাইন করেছি অতটুকুর সাথেই মিলাইতে হবে। আপনারা কি করেন? কিওয়ার্ডস ঠিকই নেন, বাট মেলানোর সময় পুরো লাইনের সাথে মিনিং ম্যাচ করতে চান। এই যে বেশি বুজদারি করলে যা হয়, মানে প্রো হইতে গিয়ে দেখা যায় ইংলিশের মানে এক্সপার্ট আপনাদের মধ্যে এটা একটা থাকে যে আমি হচ্ছে ইংলিশ মিনিং ম্যাচ করতে চাই, কেন মিনিং ম্যাচ হলো না? কিন্তু রিডিং এ আপনি যত বেশি ট্রিক্স অ্যাপ্লাই করবেন, মানে যত শর্ট করা ট্রাই করবেন, ততই আপনার জন্য লাভ। এত বেশি মিনিং ম্যাচ করে তো লাভ নেই। আপনি ট্রিক্স অ্যাপ্লাই করার ট্রাই করবেন, সময় সেভ করবেন। এমনিতেই রিডিং এ টাইম ম্যানেজমেন্ট করতে পারে না অনেকে। আচ্ছা, তো আপনারা প্যারাগ্রাফ এটা যখন পড়বেন, হেডিংস এ হচ্ছে আগে কোয়েশ্চেন থাকে, তারপরে থাকে হচ্ছে প্যাসেজ। তো আপনারা যখন হচ্ছে কোয়েশ্চেন পড়বেন, আচ্ছা এই যে হাউএভার এর পরে কিন্তু অ্যান্সার থাকতে পারে। হাউএভার, হোয়াটএভার এটার পরে কিন্তু অ্যান্সার থাকে। আর হুয়েনএভার এটার পরে অ্যান্সার থাকে না। হাউএভার, হোয়াটএভার এগুলোর পরে অ্যান্সার থাকতে পারে। যাই হোক, তো আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্যারাগ্রাফের সাপোর্টিং ডিটেইল গুলাকে বাদ দেয়া। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। সেকেন্ড কাজ, যে অংশটুকু অবশিষ্ট থাকে ওইগুলোর সঙ্গে অ্যান্সার গুলাকে, মানে আপনারা যে কিওয়ার্ডস নিয়েছেন হেডিং থেকে ওইগুলাকে ম্যাচ করার ট্রাই করা। এবং আপনারা তো স্পেসিফিক্যালি জানেনই কোন কোন ওয়ার্ডের শেষে অ্যান্সার থাকতে পারে। তো এখন আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা এই ৭ টা হেডিং সলভ করেন। ৭ টা হেডিং এর জন্য আমি আপনাদেরকে সময় দিলাম 15 মিনিটস। যদিও অতিরিক্ত সময় দিয়েছি। আপনারা ট্রাই করবেন ১০ মিনিটের মধ্যে সলভ করার। ১০টা ৪১ বাজে, ৫১ র মধ্যে সলভ করবেন।
আপনাদের বইয়ের পেজ নাম্বার 20, ক্যামব্রিজ 16। তো ফার্স্টে পড়া মাত্র প্যারাগ্রাফ শেষ এটা হয়েছে। পড়তে হবে। ওকে, সো এই যে প্যারাগ্রাফ এ, তো প্যারাগ্রাফ এ থেকে যদি আমরা বাদ দিতে যাই, মানে আইডিয়া সেপারেশন করতে যাই, তাহলে সো আমাদের এই লাইনটা হচ্ছে বাদ দিতে হবে। এই যে সেকেন্ড লাইন, এটা হচ্ছে কমা দিয়ে দিয়ে লাইনটা বড় হয়েছে, তারপর আবার ইভেন দো আছে, সাচেস আছে, তো এই লাইন টোটালি বাদ। তারপর the evolution of the pyramid form has been rewritten and argued about for centuries. সময়কাল থাকলে ওই লাইনও বাদ যায়, সাল থাকলে, সময়কাল থাকলে এই লাইনটাও বাদ। দেন আছে হচ্ছে however, এটার পরে মেইন আইডিয়া সামটাইম থাকে, সামটাইম থাকে না। তারপর আমরা এটা পড়বো, যেহেতু আর এটা তো আর বাদ দেওয়া যাবে না। So however, there is no question that as far as Egypt is concerned, it began with one monument to one king designed by 1 billion architect। তারপর আছে কি একটা কোলন। তো কোলনের পরে কি থাকে, মেইন আইডিয়াটা থাকে। তো যেখানে এই কোলনটা থাকে তার আগে পরে ভালো মতো পড়তে হয়। তো এখানে কি বলছে যে ইট began with one monument to one king designed by 1 billion architect, the step pyramid of Djoser et Saqqara। মানে এখানে নির্দিষ্ট করে একটা পিরামিডের নাম বলতেছে, যে পিরামিডটা একজন একজন কিং হচ্ছে ডিজাইন করেছিল, একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট তার। তো এখানে স্পেসিফিক একটা মনিউমেন্ট নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো আমরা এই ইনফরমেশনটাকে, জাস্ট এই ইনফরমেশনটাকে যদি আমরা ম্যাচ করতে যাই, তাহলে তো 4 কোন নম্বরে লাইনের যাব। সাথে এ ম্যাচ সিঙ্গেল করে? এ সার্টেনিটি। সিঙ্গেল আর সিঙ্গেল সার্টেইনটি। সার্টেনিটি। এ জি, হুম, সিঙ্গেল এক্স্যাক্টলি। সার্টেনিটি। তো এটা হচ্ছে 4, কারণ একটা জি, স্পেসিফিক মনুমেন্ট নিয়ে কথা বলতেছে, আর এ সিঙ্গেল সার্টেনটি কোয়াইট সিমিলার। আমি নিশ্চিত এটা যখন করে। কিওয়ার্ডস নেই, তখন আমি বলছিলাম যে সিঙ্গেল সার্টেনটি, যেহেতু টোটাল প্যারাগ্রাফটাই বা প্যাসেজটাই আসলে পিরামিড নিয়ে কথা মানে লিখছে, তো কোনো একটা প্যারাগ্রাফে হয়তো বা কোনো একটা পিরামিডকে স্পেসিফিক্যালি ব্যাখ্যা করা থাকবে। যাই হোক, তো আমরা এটা পেয়ে গেছি। প্যারাগ্রাফ এতে হচ্ছে 4। তারপর আমরা চলে যাবো প্যারাগ্রাফ বি তে। প্যারাগ্রাফ বি তে যদি আমরা হচ্ছে আহ বাদ দিতে যাই, এই যে হুইচ দিয়ে লাইন, এটাকে আমরা বাদ দিব। তারপর হচ্ছে রিজন, রিজনে কিন্তু অ্যান্সার থাকে, যা আমার যে শীটে দেওয়া আছে। তারপর এখানে অ্যাডজেক্টিভ আছে, এগুলাকে তো অবশ্যই নিতে হবে, কারণ অ্যাডজেক্টিভ মানেই তো হচ্ছে কাহিনী। ওকে, এতগুলো আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি, তার মানে এই লাইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদিও কমা দিয়ে দিয়ে লম্বা লাইন, কিন্তু যেহেতু এত অ্যাডজেক্টিভ, তার মানে অবশ্যই এখানে কাহিনী আছে। তো আমরা এটা একটু পড়তে হবে। ফর রিজন হুইচ রিমেইন আনক্লিয়ার, জেজো স্যারস মেইন অফিসিয়াল, মানে জেজো স্যারের মেইন কোনো এমপ্লয়ি হুজ নেম ওয়াজ ইমটপ conceived of building a taller, more impressive tomb for his king by staking stone slabs on top of one another, progressively making them smaller to form the shape now known as the step pyramid. তো উনার এই যে জিজো স্যারের মেইন অফিসিয়ালটা কি করছে, পিরামিডের যে ডিজাইনটা ছিল, মানে বিউরিয়াল স্ট্রাকচারের যে ডিজাইনটা ছিল, ওইটাকে কি করছে, একটু চেঞ্জ করে ওইগুলোকে কি করছে, একটু স্মলার করছে, শেপটাকে একটু চেঞ্জ করছে। তো এই যে বিউরিয়াল স্ট্রাকচার, দ্য ডিকেজড পারসন ওয়াজ বিউরিড, এই যে বিউরিয়াল স্ট্রাকচার মানে জেসস আর যেখানে হচ্ছে বিউরিড ছিল, ওই বিউরিয়াল স্ট্রাকচারটাকে কি করছে, ডিজাইনটাকে চেঞ্জ করছে। জি আপু। তো আমরা চেঞ্জিং এবার ডিজাইন, 7 এটা নম্বরে হচ্ছে যাবে। কত, 7 নাম্বার। 7 নম্বরে যাবে। হুম, এখন দেখেন আমরা কিন্তু কমা দিয়ে দিয়ে যে লাইন, এটাকে কিন্তু আমরা টোটালি কেটে ফেলতাম, এন্ড কেটে ফেলবো। কিন্তু এখানে দেখেন আনক্লিয়ার, টলার, টপ, স্মলার, শেপ, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এতগুলো অ্যাডজেক্টিভ আছে, তার মানে ওখানে অবশ্যই আপনার মেইন কথা কিছু থাকবে। এন্ড আমি এটা বলছিও যে অ্যাডজেক্টিভ যেখানে থাকবে সেখানে অ্যান্সার থাকবেই। অ্যাডজেক্টিভ থাকলে ওইটাকে প্রায়োরিটি দিবেন, দিতে হবে, ওইটা সাপোর্টিং আইডিয়ার মধ্যে থাকুক বা মেইন আইডিয়ার মধ্যে থাকুক। এখন আপনাদের মধ্যে অনেকের একটা সমস্যা হচ্ছে, অ্যাডজেক্টিভ চিনেন না। অ্যাডজেক্টিভ মানে আপনারা ধরে নেন গুড ব্যাড এরকম কিছু। আসলে এবং আমি দেখেন রিডিং এর যে অ্যাডজেক্টিভ এর যে শীটটা আমি বানাইছি, ওইটা আমি এত সুন্দর করে মাশাআল্লাহ বানাইছি। ওইটার মধ্যে সিনোনিম কিভাবে প্যারাগ্রাফের মধ্যে সমার্থক শব্দ দিয়ে থাকতে পারে, সমার্থক শব্দ পর্যন্ত দেওয়া আছে। এন্ড অপোজিট যে অ্যাডজেক্টিভ, ওইটাও পর্যন্ত দেওয়া আছে।
কারণ এই শীটটা আমি কেন বানাইছি যে আপনারা অনেকে অ্যাডজেক্টিভ দেখলেও চিনেন না এই কারণে, কিন্তু অনেকে এই শীটটা রিডিং ও পড়েন নাই। আমি আপু আমি দিয়েছি বিয়ের কিন্তু আনসার আপনার কিভাবে নিছি? আপু আমি বিয়ের আনসারটা কিভাবে নিছি আমি একটু শেয়ার করি। হুম ওই হুম যে বিয়ের ওই বলেন। যে মেকিং আছে, মেকিং আছে, শেপ আছে। তো ভাবলাম মেকিং তো এখানে মেকিং চেঞ্জিং ও করা যায়। কারণ মেকিং তো চেঞ্জ করা, মূলত তৈরি করা। আর ওই যে শেপ, মেকিং আর ট্রান্সফর্ম করা শেপটা, মেকিং। হুম হুম হুম। হ্যাঁ, মেকিং আর শেপটা ধরে আমি আনসারটা দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, মার্শাল্লাহ। বাট অ্যাডজেক্টিভ ছিল, এটা হচ্ছে মেইন ফোকাস। তারপর আমরা হচ্ছে হ্যাঁ, প্যারাগ্রাফ সি তে চলে যাব। আমাদের কিন্তু অলরেডি দুইটা স্টেটমেন্ট অ্যান্সার হয়ে গেছে। যেগুলো হয়ে যাবে আমরা এরকম টান দিয়ে রাখবো, যাতে পরবর্তী প্যারাগ্রাফ পড়ে এসে ম্যাচ করার সময় ঝামেলা না হয়। তো প্যারাগ্রাফ সি তে চলে যাই। প্যারাগ্রাফ সি তে যদি আমরা প্রথম কাজে তো হচ্ছে বাদ দেয়া। আহ বাদ দেয়া মানে তো কমা দিয়ে দিয়ে যে মানুষের নাম টাম থাকলে এগুলো সাপোর্টিং আইডিয়াস। তারপর হচ্ছে several plans, এগুলা হচ্ছে এই যে বিফোর, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, তো এটা বাদ। এই যে হু প্লেসড, হু দিয়ে, এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডস, এটাও বাদ। তারপর যে প্রথমটা সেঞ্চুরি আছে, তো এটাও বাদ। এন্ড আছে, এই লাইনও বাদ। তো বাকি থাকলো মাঝখানে একটা লাইন, দ্য ওয়েট অফ দ্য এনোরামাস ম্যাস ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। মানে দ্য ওয়েট অফ দ্য এনোরামাস ম্যাস ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, তো ওয়েটটা হচ্ছে বিল্ডার্সদের জন্য একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ, ওরা চ্যালেঞ্জ ওয়েটের কারণে থাকলে আরকি ডিফিকাল্ট টাস্ক, চ্যালেঞ্জ থাকলে কি থাকবে? ডিফিকাল্ট টাস্ক ডিফিকাল্ট, তো অবশ্যই ডিফিকাল্ট থাকবে। আপু, ডিফিকাল্ট। এটা আমার পেয়েছি যে, মানে আমি যে শীটটা পাঠাই, শীট যে মেক করেছি ওইটার মধ্যে ক্লিয়ারলি একটু আগে আমি স্ক্রিনেও দেখাইছি, ডিফিকাল্ট থাকলে চ্যালেঞ্জ, রিস্ক এইভাবে দেওয়া থাকে। তো সি এর অ্যান্সার কি? সি এর অ্যান্সার হচ্ছে 2। তারপরে ডি। ডি তে যদি আমরা যাই, প্রথমত হোয়েন ফাইনালি, এই যে দেখেন এখানে ফাইনালি আছে, তার মানে আপনারা কি মনে করবেন যে এখানে হয়তো অ্যান্সার থাকবে? না, এখানে ফাইনালিটা লিঙ্কাস হিসেবে ইউজ হয় নাই। সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তার মানে কি এটাকে আমরা কেটে ফেলতেই হবে। প্রথম লাইন আমরা কেটে ফেললাম। তারপরে হচ্ছে এর পরের লাইন আছে কি, কমা দিয়ে 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 একটা লাইন। সো এটাকে হচ্ছে যদি আমরা বাদ দিয়ে দিই স্বাভাবিক অর্থে, ইট কভারিং অফ 16 হেক্টরস, এরকম নাম্বার থাকলে নাম্বারের এখানে অ্যান্সার থাকে। এখানে তো কমা দিয়ে দিয়ে নাই, সুন্দর করে, ও বাবা সেমিকোলনও আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু পড়ি। সেমিকোলন দেওয়া আছে। ইট কভারেজ a region of 16 hectares and was surrounded by a wall 10.5 meters high. The wall had 13 closed doors. মানে external areas অবশ্যই আছে। Cut into it with only one true entrance. Cut into the southeast corner. The entire wall was then ringed by a trench 750 meters long and 40 meters wide. তো দেখেন এখানে কত সুন্দর করে এক্সট্রা, মানে এক্সটার্নাল এরিয়াজ এর কথা, এক্সটার্নাল বিল্ডিংস এর কথা, এগুলো আসলে মিন করতেছে ফলস ডোরের কথা বলে। তারপর হচ্ছে 750 মিটার্স লং এন্ড 40 মিটার্স ওয়াইড। তারপর এর আগের লাইনে আমরা যেটা বাদ দিয়েছি ওইখানেও যদি একটু দেখি, লিভিং কোয়ার্টার্স, লিভিং কোয়ার্টার্স মানে তো বিল্ডিং। আচ্ছা, তো এইটা আই থিংক ম্যাচ হচ্ছে আপনার 5 নম্বরের সাথে, এক্সটার্নাল এটা বিল্ডিং এন্ড ৫ এর এরিয়াস। সাথে, ৫ এর সাথে। এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস এর জি সাথে। আপু। আমি বারবার বলছিলাম যে আসলে হেডিং ম্যাচিং, প্যারা ম্যাচিং, যত টাইপের ম্যাচিং টাইপস কোয়েশ্চেন আছে, কিওয়ার্ডস হুবহু ম্যাচ হবে না, ব্যাখ্যা করা থাকবে। তারপর আমরা প্যারাগ্রাফ ই তে চলে যাই। প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ ই এর দেখেন কত বড় একটা প্যারাগ্রাফ। হুম, বাদ দেওয়া যদি আমরা স্টার্ট করতে চাই, the burial chamber of the tomb, এই লাইনটা রাখলাম। হোয়ার দিয়ে হচ্ছে কাটলাম। Was dug beneath the base of the pyramid, surrounded by a vast maze of long tunnels that had rooms of them to discourage robbers. আচ্ছা, এই লাইনটাই আমার ভালো লাগছে, দেখেন। The burial chamber of the tomb, যেখানে হচ্ছে কিংস এর বডিটা শায়িত ছিল, ওইখানে কি করা হয়েছে? একটা বেজ, দ্য বেজ অফ পিরামিড খনন করা হয়েছে। সারাউন্ডেড করা ছিল একটা ভ্যাস্ট মেজ অফ লং টানেলস, একটা লং টানেলস দিয়ে বেষ্টিত ছিল,
দ্যাট হ্যাড রুমস, দ্যাট এর পরে আমি বলছি না যে অ্যান্সার থাকে, সো দ্যাট থাকলে তারপর অবশ্যই করতে হবে। দ্যাট হ্যাড রুমস অফ দ্যাম টু ডিসকারেজ রোবার্স, মানে যাতে কেউ ডাকাতি করতে না পারে, ডাকাতগুলাকে যাতে হচ্ছে ডিসকারেজ করা যায়, এর জন্য ওনার যে কবরস্থানটা ওইটা চারপাশে টানেল ছিল এবং অনেকগুলো রুম ছিল। তো এই যে বিউরিয়াল স্ট্রাকচার, এটা অবশ্যই কোথায়, পিরামিডের মধ্যে ওনাকে শায়িত করা হয়েছিল, আমরা প্যারাগ্রাফ সি ও দেখছি। তো এটা এই আপু ওই যে যে হ্যাঁ হ্যাঁ জি, পিরামিডের মধ্যে যে টানেল, তারপর হচ্ছে দ্যাট হ্যাড রুমস, রুমস ছিল, তো এগুলো কই ছিল, পিরামিডের মধ্যে এটা ছিল। পিরামিডেই ছিল আপু, এর লাগি তো ওই যে হুম, আই নম্বরে দেবে দ্য এরিয়াস এন্ড দা আর্টিফ্যাক্টস উইদিন দ্য এরিয়াস, পিরামিড। দা এর জি যতটুকু কিওয়ার্ড নেবেন অতটুকু সাথে হচ্ছে মিলাবেন, দা এরিয়াস পিরামিড ইটসেলফ, জি জি পিরামিডের মধ্যে যে এরিয়াস ছিল, শেষ। তারপর প্যারাগ্রাফ এফ আমরা পড়তে গেলে, প্যারাগ্রাফ এফ এ যখন আমরা ফোকাস দিব, আমরা তো জানি যে হাউ এভার এটার পর অ্যান্সার থাকে, সো হাউ এভার টু অ্যাস্টনাইশ এন্ড অ্যামেজ দা, সো এই যে অ্যাস্টনাইশ এন্ড অ্যামেজ, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ জি থাকলে এখানে অ্যান্সার থাকবে, এটা 100%। সো এর অ্যাস্টনাইশ এন্ড অ্যামেজ এইটাকে নিয়ে যদি আমরা মিলাই, অ্যাস্টনাইশ এন্ড অ্যামেজ কার সাথে যায়, ইনক্রেডিবল এর সাথে, জি ইনক্রেডিবল। সো জি এটা হচ্ছে আর অ্যাডজেক্টিভ থাকলে খালি অ্যাডজেক্টিভ মিলাইলে অ্যান্সার হয়। তারপর আমরা জি নাম্বার, জি নাম্বারে হচ্ছে জি কত নম্বরে কিছু লাস্টের লেখা, লাইনে আছে, জি এর লাস্টের লাইনে লাস্টের আছে। লাইনে। বাট আমরা যদি হচ্ছে বাদ দিতে যাই, প্রথম অংশ বাদ, কারণ বলছিলাম যে মানুষের নাম দিয়ে কোনো ব্যাখ্যা থাকলে ওইটা হচ্ছে সাপোর্টিং ডিটেল, এটাকে আমরা বাদ দিলাম। তারপরের লাইনে যে ইনভার্টেড কমা দিয়ে ডিরেক্ট স্পিচ, বাদ দেওয়ার হলে তো টোটালটাকে বাদ দেওয়া লাগবে। তারপর জি বাকি থাকে লাস্ট লাইন, দ্য স্টেপ পিরামিড ওয়াজ a revolutionary advance in architecture and became the archetype which all other great pyramid builders of Egypt would follow. হলো তো যেখানে যে ডিজাইনটা হচ্ছে, যে পিরামিডের যে ডিজাইন ওইটা কি করতে পারে, অন্যান্য পিরামিড হলো বিল্ডার্সরা ফলো করতে পারে, ফলো তো করতে ফলো করতে হবে। পারে মানে তো হচ্ছে কপি করতে পারে, 6 নম্বর। that others copied a pyramid design, others copied, ছয়। জি আসলে কিন্তু সহজ, ঠিক আছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, দেখেন আমার আলহামদুলিল্লাহ রিডিং এ আমার স্কোর, আমি যখন বাসায় প্র্যাকটিস করি আমার এখনো 9 থাকে, আমার কখনো মিস হয় না একটাও, আলহামদুলিল্লাহ। তো এই যে 9 লেভেলে এসেও আমি যে কাজটা কখনোই মিস করি না, এটা হচ্ছে স্কিমিং। স্কিমিংটা কি? স্কিমিংটা হচ্ছে কোয়েশ্চেন কি আসছে ওইটা দেখার আগে আমি দ্রুত গতিতে প্যারাগ্রাফটাকে একবার স্কিম করি, মানে রিডিং পড়ি চোখের পলকে, একদম অর্থ বুঝে বুঝে যে রিডিং পড়তে হবে এমনটা না, জাস্ট প্রত্যেকটা লাইনের উপর একটু চোখ বুলাই। চোখ বুলানোর সময় যত নাউন ফ্রম ওয়ার্ড, সাল, সংখ্যা, অ্যাডজেক্টিভ থাকে এগুলোকে আমি আন্ডারলাইন করে ফেলি। এই কাজটা আমি প্রথম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডান করি। তারপরে আমি যাই কি কোয়েশ্চেন আসছে এবং এগুলা সলভ করা স্টার্ট করি। এতে কি হয়, আমার কিওয়ার্ডস গুলো আমি ইজিলি স্ক্যান করে খুঁজে পাই এবং অলরেডি আমার আগে থেকে একটা আইডিয়া থাকে যে কোন প্যারাগ্রাফে আমি কি রিডিং পড়ে আসছি। এখন আপনার যদি আমার কথা শুনে এখন একটা বই নিয়ে বসেন এন্ড প্যারাগ্রাফ রিডিং পড়েন, আমার মতো আপনাদের আইডিয়াটা হুট করে আসবে না। যেমন আপনাকে আমি যদি এখন প্যারাগ্রাফ একটা রিডিং করতে দেই, মানে স্কিমিং করতে দেই, স্কিমিং এন্ড রিডিং আলাদা বিষয়। রিডিংটা কি, প্রত্যেকটা লাইনের মিনিং বুঝে বুঝে রিডিং পড়া, আর স্কিমিংটা হচ্ছে দ্রুত গতিতে প্রত্যেকটা লাইনের উপর চোখ বোলানো এবং কিছু স্পেসিফিক বিষয় যেমন নাউন, নাম্বার, ইয়ার, অ্যাডজেক্টিভ এগুলাকে হচ্ছে আন্ডারলাইন করা। আর কোনো কিছুই না। মিনিং বুঝতে পারলে, যদি বুঝতে পারেন ভালো, মিনিং বুঝতে না পারলে ভালো। যতটুকু পারেন ওইটাই এনাফ। ওকে। তো তারপরে আমি যখন কোয়েশ্চেন সলভ করি আমার হচ্ছে একটা ভালো আইডিয়া থাকে। তো আপনারা প্রথম যখন হচ্ছে স্কিমিং করবেন, হয়তো বা আপনাদের স্কিমিং করতে 10 মিনিটস লাগবে। কিন্তু এই যে ধারাবাহিকতাটা স্কিমিং করার, এটা যদি আপনি অব্যাহত রাখেন 10 দিন, 15 দিন, মানে কন্টিনিউ করতে করতে অনেকের কম সময়ই হয়ে যায়। তখন দেখবেন যে আপনার স্কিমিং করতে 1 থেকে 1.5 মিনিট লাগে। কিন্তু প্রথমে 10 মিনিট, 8 মিনিট এরকম লাগে অনেকের। সেকেন্ড যে বিষয়টা, এখন ধরেন আমি আপনাকে দিয়ে একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ স্কিমিং করাইলাম। আপনি কিন্তু একটু পরে আপনার মাথায় থাকবে না যে কোন প্যারাতে কি পড়ে আসছেন। কিন্তু এই হ্যাবিটটা যখন আপনি একটা মানে
আয়ত্তে নিয়ে আসবেন এবং প্রতিদিন এটাকে চর্চা করবেন। একটা সময় দেখবেন যে আপনি স্কিমিং করার পরে আপনি কোন প্যারাতে কি রিডিং আ দেখে আসছেন বা কোন ওয়ার্ডস গুলো দেখে আসছেন, ওগুলো আপনার মাইন্ডে মেমোরাইজ থাকবে। এটা অটোই হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব স্কিমিং এর স্কিলটাকে অ্যাচিভ করার ট্রাই করেন। প্রতিদিন যখনই ফ্রি থাকবেন, আপনারা তো ফ্রি হলে আপনাদেরকে কি বলবো, আমিও ফ্রি হলেই খালি ফোন ব্রাউজ করি। বাট এটা থেকে বিরত থেকে যখনই সময় পাবেন স্কিমিং এ গুরুত্ব দিবেন। স্কিমিং এবং স্ক্যানিং এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিবেন। একটা ফুল প্যাসেজ কত দ্রুত সময়ে স্কিমিং করা যায় দেখবেন। স্টপ ওয়াচ দিয়ে সময়গুলোকে গণনা করবেন। তারপর ফুল প্যাসেজ রিডিং পড়ার পর আপনি একটু মেমোরাইজ করে ভাবার ট্রাই করবেন যে আপনি কোন প্যারাগ্রাফে কি পড়ে আসছেন। আস্তে আস্তে এটা ডেভেলপ হবে। প্রথম ২-১ দিনই যে আপনি একদম প্রো হয়ে যাবেন এমনটা না। আমিও একদিনে আসলে প্রো হই নাই। এত বছর এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ এখন একটা ভালো অবস্থানে। আপনারাও যে ১ম দিনেই এক্সপার্ট হয়ে যাবেন, কোন প্যারাগ্রাফে কি লেখা আছে এটা মেমোরাইজ করতে পারবেন এমনটা কিন্তু না। তো আমি রিকোয়েস্ট করব স্কিমিং এ অ্যাবিলিটিটাকে গেইন করেন। প্রতিদিন অনেকগুলো করে প্যারাগ্রাফ, প্যাসেজ রিডিং পড়বেন যখন সময় পান, বিশেষ করে ঘুমানোর আগে এবং মর্নিং টাইমে। তাহলে দেখবেন ট্রিক্স এপ্লাই করা আপনাদের জন্য অনেক ইজি হবে। আপু আমি আসলে সামনাসামনি ওই বলাটা কি হবে জানি না। তবে আপনার ওই যে ছোট্ট একটা ভিডিও দেখে আপনার কাছে পড়তে আসছি আপনার ওই পেজ থেকে। তো আমি একটা কোচিং সেন্টারে আমাদের সিলেটে আপনাদের মৌলভীবাজারে জানি না কেমন পড়ান বা আপনার পড়ানো দেখে ভাবতেছি যে আপনার কাছে যারাও যান আপনি একটা ন্যাচারালি ভাইবটা নিয়ে আসেন। তো পিছনে যে কয়েকটা পরীক্ষা হইছে আমাদের সিলেটের কোচিং সেন্টারে এরা ট্রিক্স এন্ড ট্রিক্স এর উপর পড়ে আছে রিডিং এর। তো আমি ঝামেলা করে ওইখান থেকে বের হয়ে চলে আসছি। একজনের সাথে ঝামেলা হইছে আমার। তো উনাকে বলছিলাম যে আপনি যেগুলা পড়াইতেছেন ওইটা দিয়ে তো আমার কাজে আসবে না আজীবন। আপনি এগুলা যদি এক্সাম কঠিন হয় ওইখান থেকে আমি বের হবো কিভাবে? পরে ঝামেলা হয়ে চলে আসছি। আর আপু আপনার প্রশংসা সামনাসামনি করতে নেই বাট করতেছি। যেভাবে পড়াইতেছেন আশা করি এক্সাম হলে গিয়ে অন্ততপক্ষে বিদেশ যাওয়ার পয়েন্টটা নিয়ে আসতে পারবো। যদি আমি টাইম দেই সঠিক মতো। ইনশাআল্লাহ ভাই, এটা তো অবশ্যই। দোয়া থাকবে। আর জি। যেটা না বুঝেন, না পারেন আমাকে বারবার জানাবেন। আমি ট্রাই করব বারবার আপনাকে শেখানোর, সাপোর্ট দেয়ার। আর আরেকটা বিষয় একটু সবার উদ্দেশ্যে বলি, অনেকেই আছেন যারা অনেক ক্লাস করার পরেও দেখা যায় একটা টাইম এক্সামের আগে আমাকে জানান যে আপু আমি প্র্যাকটিস করতেছি বাট আমার হচ্ছে না। এটা কি কারণে হয় জানেন? মানে আপনার প্র্যাকটিস বলতে কি বোঝেন? আপনার প্র্যাকটিস বলতে হয়তোবা ধরেন আজকে আমি গ্যাপ ফিল করাইলাম। আপনারা কোনো একটা বই নিয়ে ২-১ টা গ্যাপ ফিল হয়তোবা ২-১ টা প্যাসেজের গ্যাপ ফিল হয়তোবা প্র্যাকটিস আ করেছেন। করার পরে দেখছেন যে হয় নাই। দেন আসে আমাকে জানাচ্ছেন যে আপু আমি তো প্র্যাকটিস করতেছি, আমার তো এখন হচ্ছে না। প্র্যাকটিস আসলে কাকে বলে? আপনি যখন ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা ক্যামব্রিজের প্র্যাকটিস করবেন, যেমন আপনি যখন গ্যাপ ফিল প্র্যাকটিস করবেন তখন খালি গ্যাপ ফিল এর উপরেই ফোকাস দিবেন এবং কয়েকটা ক্যামব্রিজ থেকে আপনি প্র্যাকটিস করবেন। ১ম যেইটা করবেন সেখানে যে ভুলগুলো হবে এগুলাকে রিকগনাইজ করার ট্রাই করবেন এন্ড রিকভার করার ট্রাই করবেন। তারপরে আবার আরেকটা ক্যামব্রিজে যাবেন। সেখান থেকে আরো সলভ করবেন। সেখান থেকে আরো যে ভুল হবে ওইটাকে রিকগনাইজ করার ট্রাই করবেন, রিকভার করার ট্রাই করবেন। এভাবে যখন বারবার আপনার ভুল হবে না, আপনি নিজেই সংশোধন করার ট্রাই করবেন। আপনার ল্যাকিংস গুলো আপনি খুঁজে বের করবেন। তখন দেখবেন একটা টাইম ডেভেলপ হয়ে যাবে। এখন আপনি করতে বসছেন, আপনি একটা বই নিয়েই শেষ। আর আপনার ধৈর্য একটু লাগছে না। তাহলে কিন্তু হবে না। আপনি যখন অনেকগুলো বই প্র্যাকটিস করেও হবে না, তখন আপনি মনে করবেন যে আপনার হচ্ছে না। কিন্তু ২-১ টা প্র্যাকটিস করে না হলেই আশাহত হওয়া যাবে না। অ্যান্ড আমার সাথে সবসময়ই কানেক্টেড থাকবেন। যারাই না পারেন, না বুঝেন, ইভেন if হোমওয়ার্ক সলভ করার সময়ও না পারেন আমাকে নক দিবেন। কোন ট্রিকস বা কোন নিয়ম যদি মাথায় না ঢুকে আমি হেল্প করব। আর আমি আবারও বলতেছি, আমি ক্লাসে জায়েদা আপুকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে আপু সব টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন না। যে টাইপের কোয়েশ্চেন নিয়ে আজকে বসবেন সারাদিন ওইটার উপরে ফোকাস দিবেন যতক্ষণ না অ্যাকুরেসি আসে। তারপর মিক্স মিক্স প্র্যাকটিস কখন করবেন? ওই এক্সামের আগে। আমি যেই পিডিএফ গুলা দিব সেগুলা দিয়ে আপনাদের মিক্সড প্র্যাকটিস হবে। এখন কোনো মিক্সড প্র্যাকটিস নাই। ফুল মডিউল এখন প্র্যাকটিস করতে হবে না। আপু মিক্স প্র্যাকটিস বলতে আপনি টেস্টের কথা বলতেছেন, তাই না? হ্যাঁ, ফুল টেস্ট মানে গ্যাপ ফিল, হ্যাঁ ট্রু আপু ফলস আমি সব আমি টাইপের এখন কোয়েশ্চেন আসলে মিলায়া।
আমি স্পেসিফিকলি আমারটা বলি। আমি ওই কোয়েশন টাইপ নিয়ে কাজ করতেছি আরকি ইমপ্রুভমেন্টের জন্য। ওইটা জানি না কেমন হবে। যেমন আজকে আপনি যেটা এখন করালেন কালকে ওইটা সারাদিনই করব। এভাবে যাইতেছি আরকি। হ্যাঁ, ওইটাই করতে হবে। যেই টাইপের কোয়েশ্চেন নিয়ে হচ্ছে আপনি মানে সলভ করতে বসবেন, ওইটাতে যতক্ষণ অ্যাকুরেসি আসবে ততক্ষণ ওইটাতেই প্র্যাকটিস করবেন। এখন যতক্ষণ মানে কিন্তু ১ মাস ১ বছর না। না, যেমন না। আপনার টার্গেট থাকবে একটা কোয়েশ্চেন যেন আপনি ১ দিনের মধ্যে অ্যাকুরেসি নিয়ে আসতে পারেন। আর মনের মধ্যে আত্মবিশ্বাস থাকলে, কনফিডেন্স থাকলে আর সবথেকে বড় কথা অ্যাটেনশন অ্যান্ড কনসেনট্রেশন। যদি আপনি মনোযোগ দিয়ে পড়তে বসেন, মানে এটাকে প্রেশার ফিল না করে, ভালোবেসে যদি আপনি স্টাডি করতে বসেন, দেখবেন অল্প সময়ে মাইন্ডে সেট হয়ে যায়। সব নিয়ম অল্প সময়ে মাথায় সেট হয়ে যাবে। আর প্রেশার ফিল করে যদি আপনি পড়তে বসেন, সারাদিন প্র্যাকটিস করলেও লাভ হবে না। সো প্রেশার ফিল করার জন্য রিল্যাক্স মোডে পড়াশোনা করতে হবে। পড়াশোনার সময় মোস্ট ইম্পোর্টেন্ট মেয়েদেরকে বলতেছি, যারাই আছেন। পড়াশোনার মধ্যে রুমের মধ্যে বাচ্চা-কাচ্চা, হাসব্যান্ড কাউকে রাখা যাবে না। সব বন্ধ। একটা নির্দিষ্ট টাইম পড়াশোনার জন্য রাখবেন, যে সময় আপনার আশেপাশে আর কেউ থাকবে না। আচ্ছা যাই হোক অনেক কথা বলেছি আজকে। আর রিডিং এর প্রেডিকশন অলরেডি মেক করা শেষ। যারা আপকামিং 2 মান্থস এ এক্সাম দিবেন, রিডিং মডিউলটা কমপ্লিট হওয়ার পরে আমি এগুলো দিয়ে দিব। আর আমাকে একটু আপনার ক্লাসের শেষে নাইম ভাইয়া আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন যে আপনাকে আমি কোন টাইপের কোয়েশ্চেন সলভ করানো হয়েছে বা আমি সলভ করাইছি আপনাকে।